বন্ধুরা, লাস্ট এক সপ্তাহ, এক মাস, এমনকি লাস্ট এক বছরে গোল্ড এবং সিলভার সব থেকে সেফ অ্যাসেট ক্লাস হওয়া সত্ত্বেও যে কোনো রিস্কি অ্যাসেট ক্লাসের রিটার্নকে বিট করে একটি মাল্টি ব্যাগার রিটার্ন প্রোভাইড করেছে। স্পেসিফিকলি লাস্ট 15-20 দিন যদি আপনি দেখেন, তাহলে মিনিমাম প্রত্যেক দিন 2 থেকে 4% সিলভারের প্রাইসতে অ্যাপ্রিসিয়েশন আমরা দেখছি। তো এই লেভেলে যদি আপনি, আপনার ফ্যামিলি মেম্বার এবং আপনার বন্ধু বান্ধব কেউ প্রপার ডিসিশন নিতে পারছেন না যে এখানে গোল্ড এবং সিলভারে একটি লামসাম ইনভেস্টমেন্ট করে শর্ট টার্মে 15-20% প্রফিট গেইনের অপরচুনিটিকে গ্র্যাব করা উচিত কিনা, গোল্ড এবং সিলভারের লাস্ট 100 বছরের কিছু ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে, যেখানে সিলভার কিন্তু একবার নয় বহুবার, কখনো 50% এবং কখনো 90% পর্যন্ত ক্র্যাশের হিস্ট্রির রেকর্ড রয়েছে। তো সেই হিসেবে গোল্ড এবং সিলভারকে আমরা ঠিক কিভাবে ভ্যালু করার চেষ্টা করতে পারি, যেরকম একজন ইকুইটি অ্যানালিস্ট হিসেবে আমরা স্পেসিফিকলি কোনো XYZ কোম্পানির তার পিই রেশিও দিয়ে এবং ব্যাংকিং কোম্পানি হলে তাকে প্রাইস টু বুক রেশিও দিয়ে তার ভ্যালুয়েশন যাচাইয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে সেই কোম্পানিটা সেখান থেকে ভবিষ্যতে কতটা ডাউনসাইড রিস্ক থাকতে পারে। সেইভাবে বর্তমান প্রাইসে গোল্ড এবং সিলভারের ভ্যালুয়েশনকে আমরা কিভাবে মেজার করতে পারি, আমি অতীতের কিছু ডাটা এবং আজকের বর্তমান মার্কেট কন্ডিশনে আশা করছি আপনাদের যথেষ্ট কনফিডেন্সের সাথে কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পারবো, যেটার মাধ্যমে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে গোল্ড এবং সিলভারে 15-20% শর্ট টার্ম প্রফিটের জন্য লামসাম ইনভেস্টমেন্ট নেওয়াটা কতটা সেফ অথবা কতটা রিস্কি ডিসিশন হতে পারে। তো গোল্ড এবং সিলভারের মধ্যে আমি যদি সিলভারে সবার প্রথমে পয়েন্টসে আসি, কারণ লাস্ট 1-1.5 বছরে সিলভার দুগুণের আশেপাশে রিটার্ন প্রোভাইড করেছে। তো সিলভারকে আমরা কিভাবে ভ্যালু করতে পারি, সিলভারকে ভ্যালু করা এবং সিলভারের হিস্ট্রি রেকর্ড দেখানোর আগে আপনাদের একটা বেসিক পয়েন্টস বলি, যেটাকে সিলভার ভ্যালু করার জন্য আমরা দেখে থাকি সিলভার প্রাইস টু USM2 মানি সাপ্লাই রেশিও। USM2 মানি সাপ্লাই রেশিওর মানে হচ্ছে ইউএসএর সেন্ট্রাল ব্যাংক যতটা টোটাল মানি সাপ্লাই করেছে সেটার এগেনস্টে সিলভার ঠিক কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছে। আর এই রেশিওটার মাধ্যমে আমরা হিস্ট্রিতে সিলভারে যথেষ্ট পরিমাণে প্রাইস প্রেডিক্ট করতে পেরেছিলাম। শুধু আমি নয়, কারণ আমি তো সে সময় হয়তো জন্মও হয়নি। তো লাস্ট 100 বছরের ডাটা আমি আপনার সাথে শেয়ার করছি। চলুন আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাই। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে যে চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিলভারের প্রাইস চার্ট নয়, এটা হচ্ছে সিলভার প্রাইস টু M2 মানি সাপ্লাই রেশিও। এরপরে সিলভারের রেশিওটাও দেখাবো যে সিলভার কখন কখন কারেক্ট করেছে এবং বর্তমানে সিলভার কোন পজিশনে রয়েছে। তো সিলভার প্রাইস টু USM2 মানি সাপ্লাই রেশিও হিসেবে যদি M2 মানি সাপ্লাই অতিরিক্ত হাই হয়ে যায়, সে সময় সিলভারের ভ্যালুয়েশন আন্ডার ভ্যালুড হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু প্রাইস স্পাইক হওয়া স্টার্ট করে। এবং এর আগে এই রেশিও যখন যখন স্পাইক করেছে, তারপরে রেজাল্ট আপনারা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। হয়তো এটা একটু কমপ্লিকেটেড লাগবে, চলুন আরো সহজ পয়েন্টস আপনাদের দেখাই। এখানে আপনারা স্ক্রিনের উপরে লাস্ট 100 বছরের সিলভারের প্রাইস দেখতে পাচ্ছেন। সিলভার কিন্তু একবার নয় বহুবার এরকম র্যালি নিয়েছে এবং সেখান থেকে বাম্পার লেভেল ক্র্যাশ সিলভারের মধ্যে হয়েছে। 1980-তে একবার সিলভার যখন 3-4 বছরের মধ্যে অ্যাভারেজ 8 গুণ রিটার্ন প্রোভাইড করেছিল, সেখান থেকে সিলভার 80% ক্র্যাশ করে গেছিল। নেক্সট টাইম ফার্দার সেই প্রাইস ফিরে আসার জন্য, নতুন রেকর্ড বানানোর জন্য 30 বছর সময় লেগেছিল। মানে ভুলবশত কেউ যদি 1980 টপের আশেপাশে সিলভারে যখন একতরফা স্পাইক হচ্ছে সেখানে ইনভেস্ট করে থাকতো, তাহলে তার 90% ড্রডাউনের চান্স ছিল এবং সেই প্রিভিয়াস প্রাইস ফিরে আসতে আপনার 30 বছর সময় ওয়েট করতে হয়েছিল। এবং 2011তেও সিলভার 50 আউন্স পর্যন্ত গেছিল, সেখান থেকে বাম্পার লেভেল ক্র্যাশ কিন্তু সিলভারের মধ্যে এসেছে। তো একবার নয় বহুবার সিলভার 30-35% অ্যাভারেজ ডাউনসাইড তো দেখিয়েছে, আর 90%, 70%, 80%, 50% এরকম বহুবার প্রাইস কিন্তু আমরা ফল দেখেছি। তো সেই হিসেবে আজকের কন্ডিশনে দেখুন, এই যে সিলভার প্রাইস টু M2 মানি সাপ্লাই রেশিও 2020 থেকে 25 এই জোনটার মধ্যে যখন সিলভার ছিল, তখন সিলভার আন্ডার ভ্যালুড পজিশনে ছিল, তখন কেউ সিলভার নিয়ে আমাদের সাথে ডিসকাস করেনি। কিন্তু এই লেভেলে সিলভারে ইনভেস্টমেন্ট ঠিক কতটা ডেঞ্জারাস হতে পারে সিম্পল পয়েন্টসের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দেখুন, ইউএসএতে 2020-তে একটা জবরদস্ত মানি প্রিন্টিং হয়েছিল। তো মানি প্রিন্টিং যখন হয়
তখন কিন্তু লিকুইডিটি বেড়ে যায়, তার মানে M2 মানি সাপ্লাই বেড়ে গেছিল, কিন্তু সিলভারের প্রাইস বাড়েনি, সেরকম পরিমাণে বাড়েনি। তো সেই হিসেবে সিলভারের প্রাইস হাইকিং ওই ম্যাচ করার প্রয়োজন ছিল। আর যদি এই রেশিওটাকে বর্তমানে আমি মেজার করি, তাহলে এর রেশিও ঠিক কোন পজিশনে গেলে আমরা ভয় পাবো? 1980-তে যখন সিলভার 8 গুণ প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছিল, তখন সিলভার টু ইউএস M2 মানি সাপ্লাই রেশিও ছিল 30। 2011-তে যখন সেম জিনিস হয় তখন ছিল 5.2, যেখান থেকে 2011-তে কিন্তু 70%-এর আশেপাশে সিলভারে ক্র্যাশ এসেছিল। আর বর্তমানে 2025-এ 2011-র তুলনামূলকভাবে আরো হায়ার পয়েন্টসে চলে গেছে। 2025-এর প্রথম দিকেও যদি আপনি দেখতেন, সেটাও ভ্যালুয়েশন সস্তা ছিল 3.3। আর এই মুহূর্তে যদি আমি সিলভার টু M2 মানি সাপ্লাই রেশিও দেখি, সেটা রয়েছে 5.3, যেটা 2011-তে 5.2 ছিল। আপনারা স্ক্রিনের উপর দেখুন, 2011-তে যখন সিলভার এই লেভেলে প্রাইস কারেকশন হয়েছিল তখন ছিল 5.2, আর এই লেভেলে 5.3 রয়েছে। এটা পুরো চার্টটা কিন্তু নেই, এটা 2025-এর প্রথম অবধি, কারণ লেটেস্ট ডাটা এখনো কোনো প্ল্যাটফর্মে আপডেট হয়নি। তো সেই হিসেবে বর্তমানে গুগল করলেও দেখতে পাবেন, বর্তমান ইউএস M2 মানি সাপ্লাই টু যদি আপনি সিলভার প্রাইস রেশিও দেখেন, তাহলে এটা 5.3 হয়ে গেছে। তার মানে 2011-তে যে স্পাইকটা হয়েছিল সেই টপের তুলনামূলকভাবে আরো বেশি হায়ার ভ্যালুয়েশনে পৌঁছে গেছে। তাহলে একটা রিস্কি জোন বোঝায়। এবং এখানে স্ক্রিনের উপর দেখুন গোল্ড এবং সিলভারের প্রাইস ট্রেন্ডের মধ্যে পার্থক্য। 1960 থেকে 2025 পর্যন্ত এতগুলো বছরে গোল্ড এবং সিলভার, যারা গোল্ড নিয়েও বুলিশ রয়েছে তাদেরও এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে নলেজ গেইনে হেল্প করতে পারে। তো দেখুন এখানে এই গোল্ডেন কালারের বা ইয়েলো কালারের যে গ্রাফটা রয়েছে, সেটা আমাদের গোল্ডের প্রাইস বোঝায়। এবার গোল্ডের ক্ষেত্রে কি হয় দেখুন, গোল্ড রিজার্ভ কারেন্সি শুধু নয়, গোল্ড আমরা জুয়েলারি হিসেবে অনেক হিউজ পরিমাণে কনজিউম করি ওভারঅল ওয়ার্ল্ডে। আর আদার্স ওয়ার্ল্ডে কিন্তু সিলভারকে ওরকম করে জুয়েলারি হিসেবে ইউজ একেবারেই নগণ্য হয়। ইন্ডিয়াতে তাও যেটুকু হয় অন্য কান্ট্রিতে হয় না। তো সেই কারণে গোল্ডের প্রাইস বড় পরিমাণে ক্র্যাশ হয় না এবং প্রাইস খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, টাইম কারেকশন বেশি হয়। কিন্তু সিলভারের কেসটা কিন্তু উল্টো। 1980-তে যে প্রাইস সিলভারে গেছিল, এই ব্লু লাইন বারটা আপনারা দেখতে পাচ্ছেন চার্টটা, 1980-র প্রাইস ফিরে আসতে 2010 লেগেছিল। আর এখানে কিন্তু অতটা টাইম লাগেনি এবং অত পরিমাণে গোল্ড অ্যাপ্রিসিয়েট হয়নি, যেহেতু গোল্ড কারেকশন কম হয়, গোল্ড ডাউন সাইড কম যায়। কিন্তু সিলভারে 60, 70, 80% কারেকশন অতীতেও আপনারা দেখেছেন। আর এই গ্রাফটার মাধ্যমে দেখুন, এখানে ফিনান্সিয়াল অথবা মনিটারি ক্রাইসিস যে টাইমগুলোতে হয়, ঠিক সেই টাইমগুলোতে 1980 ধরেন, 2010 ধরেন, এইসব টাইমগুলোতে সিলভারের প্রাইস গোল্ডের তুলনামূলকভাবে ওভার স্পাইক করে যায়। তবে অনেকেই আজকের সিলভারের ভ্যালুয়েশনকে এর আগের মনিটারি পলিসি বা ক্রাইসিসের সাথে কম্পেয়ার করার চেষ্টা করছে। গ্লোবাল ডেট খুব হাই হয়ে গেছে, ইউএস ডলার রিস্কি পজিশনে এসেছে, এরকম প্রচুর ভিউ আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে পাবেন। কিন্তু মাথায় রাখবেন, দিন যত আপডেট হয়েছে আমরা তত আপডেট হয়েছি, তো মনিটারি পলিসির সাথে আপনি কম্পেয়ার করলে হবে না। তো সেই হিসেবে মনিটারি পলিসি বলে যে সিলভারে আরো অ্যাপ্রিসিয়েশন প্রয়োজন, কিন্তু মাথায় রাখবেন অতীতের তুলনামূলকভাবে আজকের মনিটারি পলিসি অনেক বেশি নলেজেবল এবং অনেক বেশি এক্সপিরিয়েন্স তাদের কাছে রয়েছে। তো সেই হিসেবে যেমন 2008-এর মার্কেট ক্রাইসিস যেরকম হয়েছিল, সেরকম টাইপের ক্রাইসিস কিন্তু ভবিষ্যতে হওয়ার চান্স খুব কম। হবে না এটার কোনো গ্যারান্টি নেই, হলেও হতে পারে, কিন্তু সেটা হওয়ার চান্স খুবই কম। তো এই যে প্রাইস হাইকিং সিলভারের মধ্যে হচ্ছে, তো আমার মতে এটা সুপার ডুপার রিস্কি পজিশন, ভ্যালুয়েশন অন্ততপক্ষে সেটাই বলে। গোল্ড হোক বা সিলভার, যাদের অতীতে লোয়ার লেভেলে কেনা ছিল তাদের জন্য সেফ, তারা ম্যাক্সিমাম র্যালিকে ধরার চেষ্টা করতে পারে। কিন্তু 1980-র মতন প্রবলেম যদি হয়, 2011-র মতন প্রবলেম যদি হয়, তখন কিন্তু আপনারা বেরোনোর স্কোপ পাবেন না। তো সেই হিসেবে শর্ট টার্মে 10-15% প্রফিট কামানোর জন্য বড়সড় 70, 80, 90% ড্রডাউনের রিস্ক যদি আপনারা নিতে চান, সেটা সম্পূর্ণ আপনাদের ডিসিশন। আমার তরফ থেকে আমি জাস্ট আপনাদের সাবধান করাটা কাজ, তো আমি সাবধান করলাম। আমি তো গোল্ড এবং সিলভারে একটা টাকাও ইনভেস্ট করার আগে 100 বার ভাববো কারেন্ট মার্কেট কন্ডিশনে। অবশ্যই আপনারা, হ্যাঁ, যদি আপনি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 1% বা টোটাল ইনভেস্টমেন্টের 1% বা 2% করতে চাইছেন, সেটা আলাদা ব্যাপার। সিগনিফিকেন্ট একটা বড় লামসাম অ্যামাউন্টে যদি করার ডিসিশন নিচ্ছেন এবং ফ্রেশ অ্যামাউন্ট, অতীতে কিছু নেওয়া নেই,
তাহলে সেটা রিস্কি পজিশন বলে আমি মনে করি। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করুন যারা গোল্ড এবং সিলভারে এখনো খুঁজছে, কন্টিনিউয়াসলি গোল্ড এবং সিলভার কিনবে বলে লাফাচ্ছে। অবশ্যই তাদের সাথেও ভিডিওটা এবং লাস্ট 100 বছরের ডাটা, যেখানে সিলভার এবং গোল্ড কখন কখন কত বড় কারেকশন করেছিল বা কত বড় ক্র্যাশ করেছিল, সেগুলোর এক্সপিরিয়েন্স আপনাকে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে হেল্প করবে এবং আপনার ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবকে কোনো ভুল ডিসিশনের হাত থেকে বাঁচাতে যথেষ্ট পরিমাণে হেল্প করবে বলে আমি মনে করছি। তবে আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন না, ফাইনাল ওপিনিয়ন আপনার। আপনি যদি মনে করছেন না গোল্ড এবং সিলভার এখান থেকে আরো উপরে যেতে পারে, তাহলে অবশ্যই আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব ওপিনিয়ন। ওপেন প্ল্যাটফর্ম, তো আমি আমার ওপিনিয়নটা এখানে আপনার সাথে শেয়ার করলাম, আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজটা আপনার সাথে শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে যদি মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে, তাহলে অবশ্যই আমার খাটনিকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি একজন স্টক ইনভেস্টর হয়ে থাকেন, ইকুইটি মার্কেট কি করে রিসার্চ করতে হয়, মার্কেটের সাইকেল কি করে কাজ করে, কোনো কোম্পানির ডাটা চুরি করছে কিনা, আপনি নিজে থেকে অন্যের দ্বারা ইনফ্লুয়েন্স না হয়ে নিজে কি করে গ্রেট কোয়ালিটি কোম্পানি সিলেকশন করবেন, এই সমস্ত প্রসেস যদি আপনি অ্যাডভান্স ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকবে এবং লাইভ মার্কেটেও আমাদের পার্সোনাল স্টুডেন্ট গ্রুপের মাধ্যমে আপনারা সাপোর্ট পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।